যে কোনো মরণাপন্ন ব্যক্তিকে যখন তুমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছ বা তাকে মানে হসপিটালের জন্য নিয়ে যাচ্ছ, যে সে একদম মৃত প্রায় অবস্থায় আছে বা মরণাপন্ন অবস্থায় আছে, তাকে যখন নিয়ে যাওয়া হয় তার সাথে 100 থেকে 200টা স্পিরিট। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কালিটা ইউজ করা হয়েছে ওখানে, ওটা ব্লাড দিয়ে লেখা, ওখানে পরপর ছবি তুলে যাচ্ছিল শাটারের স্পিডের সাথে, ওর স্পিডটা ম্যাচ করে গেছে। সেই কারণের জন্য যে এন্টিটিটা ওখানে ক্রস করছিল সে তোমার ক্যামেরার ইয়েতে এসে, তো ওই গ্রন্থের মধ্যে কিছু এমন মন্ত্র আছে, অভিপ্রেত মন্ত্র, যেগুলো তুমি যদি একবার সিদ্ধ করে নিতে পারো, তুমি গাছ, পশু, পাখি, এমনকি স্পিরিটদেরও ভাষা বুঝতে, যেখানে তার ফাইলপত্র জমা থাকে সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়। কোর্টে যেখানে ফাইলপত্র রাখা থাকে আর কি এইসব কেসে, তো হঠাৎ করে সেখানে আগুন লেগে, যে জিনিসটা আমরা দেখতে পাই তার সঙ্গে আমরা লড়তে পারি, কিন্তু যেটা আমরা দেখতে পাই না তার সাথে আমরা কিভাবে লড়বো। আমি বলছি বিস্তারিত, আমার মুখে হাসিটা কেন চলে গেল সেটাও আমি বলছি। তো আমি ওখানে দেখি যে দুটো দোলনা ছিল ওখানে, তো দেখছি আমি একটা দোলনা কন্টিনিউয়াসলি দুলছে। কি কথা বলছি, বি ফ্র্যাঙ্ক, এত দর্শকের সামনে আমি সামনেই বলছি তোমাকে যে আমি কোনোদিনও আজ পর্যন্ত সেইভাবে ভয় পাইনি ওইরকমভাবে। সেই দিনে আমি যতটা ভয় পেয়েছিলাম সেই জিনিসটা দেখার পর আর রিয়েলাইজ করার। ধরুন রাত্রের বেলা আপনি কোথা থেকে ফিরছেন এবং ফেরার রাস্তার মাঝখানে একটা পার্ক দেখতে পাচ্ছেন, এবং সেই পার্কে থাকা যে দোলনাটা হঠাৎ দুলতে শুরু করেছে, এবং যতক্ষণ ধরে আপনি দেখছেন একই মাপে একইভাবে সেই দোলনাটা সেই জায়গা হিসাবে দুলে যাচ্ছে। কেন, কি জন্য? ভৌতিক বিষয়, ঠিকই, একদমই ভৌতিক বিষয়। আজকের পডকাস্টটা হতে চলেছে একদমই ভৌতিক, এবং আজকের কেকে পডকাস্টে সোহম আমাদেরকে বলবে জিনের ব্যাপারে, এবং খ্রিস্ট ধর্ম যে একটা ভালো ধর্ম, বা ওটাতে যে আমরা ভালো জিনিসটা শিখেছি, বা বাইবেলে যে ভালো জিনিস আমরা শুনতে পাই, কিন্তু ডেভিলসদেরও নাকি বাইবেল আছে। এই বাইবেলের ভেতর কি সত্যি এরকম ব্যাপার, সেটা জানবো। আমাদের সোহম বলবে আমাদেরকে, সেটা আপনারা যদি থাকেন তাহলে জানতে পারবেন। এবং সোহমের সাথে কিছু ঘটনা ঘটে, তার মধ্যে একটা ছোট ঘটনা, একটা ছোট জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করব, যেটা হচ্ছে ধরুন আপনি কোনো জায়গায় গেছেন, সেখানে গিয়ে আপনি ফটো ক্লিক করছেন আপনার নিজের, খুব ক্যান্ডিড ফটো তুলতে তুলতে কিছু অবয়ব আপনার সামনে দিয়ে বেরিয়ে গেল, বা আপনার পাশে দাঁড়িয়ে আছে, সেরকম অনেক ছবি আমরা ইন্টারনেটে দেখতে পাই। সোহম সেই ব্যাপারেও কথা বলবে এবং তার সাথে ঘটে গেছে সেই ঘটনা। ঠিক আছে, তো দেখুন বেশি দেরি করবো না, ডাইরেক্ট তার কাছে যাব। কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে 8961371072, এই নাম্বারে আপনারা নিজেদের কোনো গল্প, স্টোরি যদি কেকে পডকাস্ট এসে শোনাতে চান, বা আপনি যেটাতে এক্সপার্ট সেটা আপনি এখানে এসে বলতে চান, তো জাস্ট SMS করুন, ফোন করুন, যে কোনো একটা আপনি করতে পারেন। আপনারা করতে পারেন, আপনি কেন, আপনারা। এবং কথা বলতে হবে, না বললে কি করে বুঝবো। আর একটা জিনিস, দেখুন আমাদের এই পডকাস্টে আমরা অনেক রকম করে কথা বলে থাকি, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনাদের পুরোপুরি আপনাদের উপর। কিন্তু আপনারা দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না, এটা খুব খারাপ লাগে। কারণ আপনাদের জন্য আমি এত দূর গেছি, চুচুড়া চলে যেতে হয়েছে আমার। তো একটু তো যদি সাবস্ক্রাইবারটা বেড়ে যায় তাহলে আমাদেরও খুব ভালো লাগবে, আমরা মোটিভেশন হবো আরো, কেকে পডকাস্ট আরো এগিয়ে যাক, সেটাই আমরা চাইবো, এবং আপনারা আশা করি সেটাই চান। আরো ভালো ভিডিও দেবো, এবং ডাইরেক্ট সোহমের কাছে চলুন। হাই সোহম, কেমন আছো? হ্যালো কৌশিক, এই চলছে, তুমি কেমন আছো? এই চলছে ভাই। তোমার সাথে আমার আলাপ হয় অলিভিয়ার দ্বারা, হ্যাঁ, এবং তুমি অলিভিয়ার হাজবেন্ড, যেটা আমি বলতে চাইছি। আর তোমার একটা নিজস্ব শর্টসের চ্যানেল আছে, খুবই কম শর্টস আছে কিন্তু খুব ইনফরমেটিভ শর্টস আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওই ব্যাপার নিয়ে আজকে বলবে, তো ছোট্ট একটা সূচিপত্র দাও। সূচিপত্র বলতে আমি আরেকটা আমার মানে সব দর্শকদের একটা জিনিস বলতে চাই, কৌশিক খুব ভালো কাজ করে, কেকে পডকাস্ট আমরা সবাই দেখি, আর আমার ফ্যামিলি তো সবাই দেখে, আর আমি পার্সোনালি খুব বড় ফ্যান আর কি ওর, সত্যি কথা বলতে, মানে ও যবে থেকে শুরু করেছে আর কি সেই দিক থেকে। তো আমি এই কথাটা বলতে চাই যে অনেক কিছু জিনিস আমি ওর পডকাস্ট থেকেও জেনেছি। তো আমার খুব ছোট্ট কেরিয়ার ইউটিউবের, তো সেখান থেকে তোমার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে কি শুনবো? আজকে প্রথম দিকে আমি এটাই বলতে চাই যে অনেক কিছু নতুন ইউনিক জিনিস আছে যেগুলো অন মাই ওপিনিয়ন, মানে আমার দিক থেকে আমি যদি বলি যে খুব কম, কাউকে আমি ছোট করছি না বা কিছু বলছি না, মানে এটাই আমি বলতে চাই যে খুব ইউনিক জিনিসই আজকে আমি তোমাকে শেয়ার করব আমার তরফ থেকে।
আর এটা কি আমাদের বাংলার পডকাস্ট দর্শক শুনেছে তোমার? আই হোপ নয়, আমার মনে হয় যে নয়, এরকম কোনো এরকম শোনা হয়েছে বা কোনো পডকাস্টে এরকম কথাবার্তা হয়েছে বা আলোচনা হয়েছে বলে আমার মনে হয় না। তো আজকে সূচিপত্র হিসাবে আমি এটাই বলতে পারি যে অনেক কিছু এন্টিটিস আছে, বা আমরা যেহেতু ঘোস্ট হরর টাইপ পডকাস্ট করছি, তো সেই কারণের জন্যই আমি এইগুলোই তোমার সঙ্গে শেয়ার করব আর কি। যেসব এন্টিটির নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা শুনিনি, সেই সব এন্টিটির নামও আমি আজকে তোমাকে বলতে চলেছি। তো আই হোপ কি দর্শকদের একদমই ভালো লাগবে, মানে নতুন জিনিস দর্শক নিতে ভালোবাসে। অনেক ভৌতিক গল্প শুনেছে একদম, কিন্তু নতুন যে বিষয়গুলো নিয়ে যখন মানুষের সাথে আলোচনা হচ্ছে নতুন জায়গায়, সে প্রথম কথা এটাও আবার চুচুড়া, মানে আমরা বুঝতেই পারা গেছে যে কোথায় আমরা শুট করছি। আগের পডকাস্ট বা দেখেছেন আপনারা অলরেডি। সো তো আমি এটা জিজ্ঞেস করি, তোমার কিছু ইনসিডেন্ট আছে? হ্যাঁ, আমার একটা, আমি এটাই তোমাকে বলতে যাচ্ছি যে আমারও একটা ইনসিডেন্ট আছে আর কি, মানে আমার নিজের চোখে দেখা, নিজে ফিল করা। ইভেন আমার সাথে একটা বন্ধু যে আমার গেছিল আর কি, আমি তাকে মানে আমার ভাই আর কি বলতে পারো। তো আমরা চন্দননগরের একটা জনপ্রিয় জায়গায় গেছিলাম, কিছু কারণের জন্য আমি জায়গাটার নাম বলছি না। তো সেখানে ঘটে গেছে সেই জিনিসটা, একটা জনবহুল জায়গায় সেই সময়, ইভেন আমরা সেইটাকে দেখতে পাচ্ছি। সেই ঘটনাটাই তোমাকে আমি বলবো আজকে। মানে আজকে শুরু হচ্ছে তোমার ঘটনাটাই দিয়ে স্টার্ট করো তাহলে। তো এই ঘটনাটা হচ্ছে তোমার ধরে নাও 2019 বা 19 সাল হবে, 2019 সালের ঘটনা। তো পাড়ায় বসে যেমন রকেতে ছেলেরা আড্ডা মারে, তেমন আমিও সেই জিনিস করেছি একটা সময়। তো আমরা তখন বন্ধুরা মিলে বসে আড্ডা মারছি, গল্প করছি। তো কি হয়েছে, গরমকাল ছিল, এইটুকু আমার মনে আছে, গরমকাল ছিল। তো আমরা দুজনে বসে ধাপিতে রকেতে আড্ডা মারছি আর কি। তো আড্ডা মারতে মারতে হঠাৎ করে আমাদের যেমন ছেলেদের মনে হয় যে চ একটু চা খেয়ে আসি, বা চ একটুখানি এদিক থেকে ঘুরে আসি বা কিছু। রাত্রির তখন ধরো 9:45 বা 10:10 এরকম বাজে। তো চুচড়া থেকে চন্দননগরের ডিস্টেন্স মিনিমাম যদি তুমি 20-25 মিনিট ধরো, তুমি মানে ওই যে জনপ্রিয় জায়গাটার মধ্যে আমি বলছি সেখানে তুমি পৌঁছে যেতে পারো। তো আমি আর আমার ওই বন্ধুটা হঠাৎ করে, ও বসেছিল, আমিও বসেছিলাম, যেমন অ্যাজ ইউজুয়াল গল্প করছি তেমন মনে হচ্ছে। প্রত্যেকদিনই আমরা ওই ধাবিতেই বসে আড্ডা মারি সবাই মিলে। তো সেদিনকে আমরা দুর্ভাগ্যবশত যে দুজন ছিলাম। আমি কেন দুর্ভাগ্যবশত বলছি সেটা তুমি পরে বুঝতে পারবে। তো আমি এখানে বসে আমি ওকে হঠাৎ করে বললাম, চল তাহলে আজকে চন্দননগর থেকে ঘুরে আসি একবার। তো ও তখন ঘড়িটা দেখে, ফোনেতেই যেমন থাকে, তো ঘড়ির দেখে বলছে যে আরে 10টার সময় তুই যাবি, এখন যাবি, গেলে সন্ধ্যেবেলা যেতাম, ওই জায়গাটা বেশ জনবহুল থাকে, আড্ডা মারতাম, চা খেতাম, বসে থাকতাম। তো আমি বললাম যে না ঠিক আছে, তো চ, এখন কি অসুবিধা আছে, আমরা তো দুটো ছেলেই আছি, আমরা দুজনেই আছি, চ ঘুরে আসবো। তো আমরা আমার বাইকে, তখন আমি নতুন বাইক কিনেছি। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে, তখন এবার খালি বাইক চালানোর একটা ব্যাপার যে আমাকে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। তো যাই হোক, ওকে বসিয়ে বললাম চল যাবো। তো আমরা দুজনে ওই দিকে রওনা হয়ে গেলাম ওই উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে যেতে আমাদের, যেমন তোমাকে বললাম যে 20-25 মিনিট সময় লাগে। আমরা গেলাম ওখানে। তো ওখানে যাওয়ার পরে গিয়ে আমরা ওই জায়গাটাতে বসেছি, ঠিক আছে। তো ওই জায়গাটা নিচের দিকটাতে একটা চিলড্রেন্স পার্ক আছে, মানে কোন যে কিরম বলবো, ওটা হচ্ছে গঙ্গার ধারেতে, ঠিক আছে। তো আমার মনে হয় দর্শক রিলেট করতে পারবে আমি কোন জায়গাটা বলছি, কিন্তু আমি কোনো কারণের জন্য, বিশেষ কারণের জন্য আমি বলছি না নামটা। যাই হোক, তো আমরা ওখানে গেছি। তো আমি ওখানে বাইকটা পার্ক করেছি। তো বাইকটা পার্ক করে ওপরের দিকটাতে কিছু বেঞ্চ পাতা আছে আর কি, বসার জন্য সবাইকার। তো তখন আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি, তোমাকে যেমন বললাম এই ঘটনাটা, আমরা এখান থেকে রওনা দিয়েছি হচ্ছে 9:45 সময়, তার মানে আমরা ওখানে ঢুকেছি 10টা বেজে গেছে তখন। তো মোটামুটি গরমকাল হলেও লোকজন আছে, কিন্তু খুব কম, কিন্তু লোকজন আছে, মানে একদমই যে নিশুতি নয়। তো যে লাইটসগুলো জ্বলছে, সেগুলো লাইটসগুলো যেমন থাকে আর কি, যেমন ইয়েতে হয়, তো পাবলিক প্লেস যেমন হয়, কিছু লোক নাইট ওয়াক করছেন, এরকমও আছে। তো আমরা যে জায়গাটায় ওখানে গিয়ে বসেছি, মানে বাইকটা রেখে এসে যেখানটায় বসেছি, একটা কাঠের বেঞ্চ মতো আছে, তো ওখানে বসেছি। আর ঠিক উল্টো দিকে, মানে একটু লেফট সাইডের দিকে, ওখানে চিলড্রেন্স পার্ক তোমাকে যেমন বললাম। এবার রাত্রিবেলা তো কোনো চিলড্রেন্সের ব্যাপার নেই ওখানে, রাত্রি 10টা বাজে তখন। তো এবার ওখানে কেউই নেই, ফাঁকা। তো গঙ্গার ধারে আমরা বসে আছি, বসে আমরা নিজেদের গল্প করছি। তার আমার যে বন্ধুটা বা ভাই ছিল, সে ফোনেতে কথা বলছে। তো আমি ওখানে বসে আছি, বসে থাকতে থাকতে হঠাৎ আমার নজরটা পড়ে হচ্ছে নিচেতে, চিলড্রেন্স পার্কের দিকে। কথা বলতে বলতেই, মানে ও ফোনেতে কথা বলছে, এবার আমিও তার মাঝখানে ওর সাথে দু একটা কথা বলছি, ও রিপ্লাই করছে আমাকে।
তো আমি এরকম কথা বলতে বলতে হঠাৎ করে আমার নিচের দিকে চিলড্রেন্স পার্কের দিকটায় নজরটা পড়ে। তো আমি ওখানে দেখি যে দুটো দোলনা ছিল ওখানে। তো দেখছি আমি একটা দোলনা কন্টিনিউয়াসলি দুলছে। তো আমি দেখে অতটা ইগনোর করে গেছি ব্যাপারটাকে, যে হতেই পারে হাওয়া দিচ্ছে দুলছে বা কিছু, এরকম ইগনোর করে গেছি যে হাওয়া দিলে তো হয়। খানিকক্ষণ পরে যখন ধরে নাও 5-10 মিনিট হয়ে গেছে বসার পরে, তখনও আমি দেখছি ওই দোলনাটাই কন্টিনিউয়াসলি দুলছে। তো তখন আমার মনে একটা স্ট্রাইক করলো। তো আমি এদিক ওদিকে একটু দেখলাম যে যদি হাওয়া দেয় সেরকম জোরে, একটা দোলনাকে নড়িয়ে দেওয়া তো চারটিখানি ব্যাপার না। একটা লোহার দোলনা যেমন আছে, সেই দোলনাটাকে তো একটা এমনি এমনি তো সে দুলতে পারে না, একটা কোনো দরকার জিনিস সম্ভব নয় ওটা। এবার একটা জোরে হাওয়া দরকার যদি দোলে, আর যদি হাওয়াও দেয় সেটা আমার গায়েও লাগবে, আমরাও ফিল করবো যে হাওয়া দিচ্ছে জোরে, গাছের পাতা নড়বে জোরে যদি জোরে মানে হাওয়া দেয়। তারপরে ধরো আরেকটা দোলনাও পাশে আছে, তাহলে সেটা কি দোষ করেছে, সেটাও তো দুলবে যদি জোরে হাওয়া দেয়। তো তখন আমার নজরটা ওদিকে ভালো করে যায়। মানে আমি তোমাকে বেশি ডিস্টেন্সের কথা বলছি না, মানে ধরো আমি এখানে বসে আছি, তুমি ওখানে বসে আছো, তোমার থেকে আর 8-10 হাত দূরে আছে ওটা, পাশের বিল্ডিং, একদম পাশের বিল্ডিংটা তুমি ধরে নাও। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি এই ডিস্টেন্সটা দেখানোর জন্য, তারা তো দেখতে পাচ্ছেন, মানে আমি এইটা ডিস্টেন্সের জন্য বললাম আর কি। তো আমি নিচেতে দেখতে পাচ্ছি ওটা এরকম দুলছে, ঠিক আছে। তো আমি খানিকক্ষণ ভালো করে ওয়াচ করছি ওটাকে, যে ওটা কি হচ্ছে। তো আমি ভাবছি যে এটা তো খুব স্ট্রেঞ্জ ব্যাপার। এবার যখন আমি জিনিসটা দেখছি তখন আমার রীতিমতো গায়ে গুজবাম্পস দিচ্ছে, যে তখন আমি ব্যাপারটা ফিল করছি যে এটা তো কোনো নর্মাল ব্যাপার হতে পারে না, যে আমি এরম ভাবে দেখছি জিনিসটাকে। আর এর আগেও আমি ওই জায়গাটা অনেকবার গেছি, কিন্তু এইরকম কোনোদিনও হয়নি। আমি চারপাশে তাকিয়ে দেখছি কিছু লোকজন হাঁটাচলা করছে, তারাও তো দেখতে পাচ্ছে, কিন্তু তারা হয়তো সেটাকে লক্ষ্য করছে না। তারা যেহেতু নাইট ওয়াক করছে বা কিছু আই ডোন্ট নো, আমি জানি না কি ব্যাপার বা কিছু। আর আমাদের সারাউন্ডিংস, মানে আমি তোমায় বলছি এই ধাবিতে মনে করো আমরা বসে আছি, এই বেঞ্চ আর কি, সরি, বেঞ্চের চারপাশেতে কোনো লোকজন নেই, কিন্তু না, ফাঁকা হয়ে গেছে জায়গাটা। লোকজন আছে, হয়তো দূরে আছে ওইদিকে, কিন্তু এইটার সামনে নেই না, ঠিক আছে। আমরাই ওখানে বসে আছি। তো আমি ওই বন্ধুটাকে বললাম, ও তখন ফোনটা, আমি বললাম তুই ফোনটা রাখ, তোর সাথে কথা আছে। তো ফোনটা রাখলো। তো ফোনটা রেখে আমাকে বলে কি হয়েছে, তুই আমাকে ফোনটা রাখালি কেন? এবার ও আর কি নোটিস করেনি ওই জিনিসটাকে। তো আমি ওটা দেখার পরে আমি ওকে বললাম যে দেখ ওই দোলনাটা না অনেকক্ষণ ধরে দুলছে। তো ও আমাকে বলছে যে তুই কি বাচ্চাদের মতো বলছিস দোলনাটা দুলছে বা কিছু। ও আর কি ইগনোর করে গেল ব্যাপারটাকে, মানে ও অতটা গুরুত্ব দেয়নি। তখন ও আমাকে বলছে ওটার যদি কোনো বল বিয়ারিং এর ব্যাপার থাকে বা কিছু, সেই কারণের জন্য দুলতে পারে। কিন্তু একটা দোলনা, তুমি বলো কৌশিক, যে 15-20 মিনিট ধরে কিভাবে কন্টিনিউয়াসলি দুলতে পারে? ওটাকে তো ধাক্কা দেওয়ার একটা কিছু থাকতে হবে। লোকও নেই, কেউ নেই, না আছে হাওয়া, না আছে কিছু। হাওয়াও যদি দেয় তবে তো বল বিয়ারিং এর জন্য সেটা দুলেই যেতে পারে, কিন্তু কিছু তো দোলানোর জিনিস থাকবে। সেটা কন্টিনিউ দেখছি আমি ওরকম হচ্ছে। তো ওকে যখন আমি দেখাই, ও তখন বলে যে, ও তখন জিনিসটা ভালো করে নোটিস করে আমার সাথে। তো তখন ও বলে যে আমি দাঁড়া, আমার বান্ধবীকে আমি ওটা দেখাচ্ছি ভিডিও কল করে, যে এটা কিভাবে পসিবল। মানে ও সেটা বুঝতে পেরেছে যে ওটা কোনো সাধারণ ব্যাপার নয়, না ওটা কোনো মানে আনন্যাচারাল ব্যাপার, এটা ন্যাচারাল হতে পারে না, একটা দোলনা দুলছে, ঠিক আছে। তো ও তখন কি করে, ও যখন দেখাতে যায় তখন আমি ওকে স্টপ করে দিই, যে এইসব জিনিস আমার মনে হয় না জিনিসটা ভালো হবে বলে আমাদের এখান থেকে উঠে যাওয়াটা দরকার। আমি যখন একটা সংকেত দিচ্ছে যে আমাকেই দেখাচ্ছে কেন বা আমাদেরই দেখাচ্ছে কেন। এবার একটা জিনিস যেটুকু আমি আমার রিসার্চে জেনেছি, যে এন্টিটি যখন মনে করে যে তারা আমাদেরকে দেখা দেবে, তখন সে তাকেই দেখা দেয় যার সাথে সে কানেক্ট করতে চায়। ঠিক আছে, বাকি লোকেরা কিন্তু অতটা গুরুত্ব দিচ্ছে না বা কি, আই ডোন্ট নো, আমি জানি না। কিন্তু আমরা যখন দেখতে পাচ্ছি তার মানে ও আমাদের সাথে কোনো কানেকশন জোড়ার চেষ্টা করছে। আর যদি সেই কানেকশনটা একবার জুড়ে যায়, যে জিনিসটা আমরা দেখতে পাই তার সঙ্গে আমরা লড়তে পারি, কিন্তু যেটা আমরা দেখতে পাই না তার সাথে আমরা কিভাবে লড়বো? তো সেটা দেখার পর আমার রীতিমতো, আমি তোমাকে সত্যি কথা বলছি, বি ফ্র্যাঙ্ক, এত দর্শকের সামনে আমি সামনেই বলছি তোমাকে, যে আমি কোনোদিনও আজ পর্যন্ত সেইভাবে ভয় পাইনি ওইরকম ভাবে। সেই দিনে আমি যতটা ভয় পেয়েছিলাম সেই জিনিসটা দেখার পর আর রিয়েলাইজ করার পর, তো আমরা সঙ্গে সঙ্গে সেখান থেকে উঠে গেলাম। তো উঠে গিয়ে ও আমাকে বলছে যে চল, আমি বললাম চল এখান থেকে বাড়ি চলা যাক, আমার এই জায়গাটা ঠিক মনে হচ্ছে না। আর তখন গা তোমার অলমোস্ট ভারী হতে শুরু করে দিয়েছে আমার, মানে ওই জিনিসটা দেখার পর যখন আমি বুঝতে পেরেছি ওই জিনিসটা। আমি যখন চলে আসছি কৌশিক, যখন বাইক খুলছি, যখন আমি তাকাচ্ছি পেছন দিকে, তখনও দোলনাটা সেই গতিতেই দোলছে।
দোলনা যদি দুলতে দুলতে স্লো হয়ে যায় দেন আমরা বুঝবো যে বল বিয়ারিং এ গন্ডগোল আছে বা কিছু। কিন্তু একটা দোলনা, আমি যতক্ষণ ধরে তোমাকে একই মাপে ঘটনাটা দুলে বললাম, যাচ্ছে। একই মাপে দুলছে। আমি এটা বলবো না তোমাকে এদিক থেকে ওদিক অব্দি দুলছে, কিন্তু দুলে যাচ্ছে, একটা র্যান্ডম স্পিডে দুলে যাচ্ছে। এটা তো পসিবল নয় কোনোদিনও হওয়া। তখন আমি এটাকে মনে করলাম যে এটা কোনো ন্যাচারাল ব্যাপার নয়। আমি আমার থিঙ্কিং দিয়ে ভাবছিলাম যে এটা কোনো সাইন্টিফিক ব্যাপার হবে। সাইন্টিফিক ব্যাপার কি হতে পারে? যদি হাওয়া দেয় তাহলে দুলতে পারে, কিন্তু এটা হতে পারে না। তুমি বিশ্বাস করবে না, আমি 5 বার গাড়ি নিয়ে আটকেছি আসার সময়, 5 বার অফ হয়ে যাচ্ছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তায় চলতে চলতে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু ওই বাইক নিয়েই, বাইক বলি আমি, এখানে বাইক নিয়ে গেছিলাম, তো ওই বাইক নিয়েই আমি এখান থেকে ওখানে গেছি, 20 থেকে 25 মিনিটসের মধ্যে পৌঁছে গেছি। কিন্তু আমরা দুজনে সাক্ষী জিনিসটার, যে আমরা যখন চন্দননগর থেকে বাড়ি ফিরি তার মাঝখানে আমরা ওই রাস্তাটা এসছি হচ্ছে ধরে নাও 40 থেকে 45 মিনিট সময় লেগেছে বাইক স্টপ হতে হতে। আমার নতুন বাইক, তোমাকে আমি প্রথমেই বলেছি, আমার নতুন বাইক, আর বুলেট, ঠিক আছে, সেলফও আছে, কিকও আছে। সেলফ মারলে গাড়ি তো নিচ্ছেই না, কিক মারলে গাড়ি কিছুটা চলছে বন্ধ হয়ে যাচ্ছে, কিছুটা চলছে বন্ধ হয়ে যাচ্ছে। এইবার আমি তোমায় বলি, আমি যখন ফিরলাম বাড়িতে, আমি কি সেই গাড়িটাই কি দেখলাম সিঁড়ির তলায়? হ্যাঁ, তুমি সেই গাড়িটাই দেখেছো, তুমি সেই গাড়িটাই দেখেছো। এটা যখন আমি কিনেছিলাম তখনকার ঘটনা। আমি বাড়ি আসার পর রাত্রিবেলা তীব্র জ্বর, তীব্র জ্বর, আমার নয়, দুজনকারী, দুই বন্ধুরই, আমরা যত দুজন ওখানে ছিলাম দুজনকারী রাত্রিবেলা তেড়ে জ্বর। আমি জানি না কি কারণ বা কিছু, আমি এটা বলতে পারবো না যে কোনো এন্টিটি আমার সাথে চলে এসেছিল বা কি ব্যাপার। দেখো, আমি তো এক্সপার্ট নয়, আমি বলতে পারবো না এটা, কিন্তু তার প্রভাব একটা যে আমাদের উপরে পড়েছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম। যখন আমরা বাড়িতে ফিরলাম তখন এসে আমি বাড়িতে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারিনি। সারা রাত্রির আমার একটাই জিনিস, যখনই ঘুম ভাঙছে তখনই আমি দেখছি আমার গায়ের টেম্পারেচার বেশি। আমার মা এসে বলছে যে তোর তো জ্বর এসছে রাত্রিবেলা, ঠিক আছে, না আছে সর্দি, না আছে কাশি, না আছে কোনো শরীর খারাপ বা কিছু। সেদিনকে রাত্রিরে হঠাৎ করে জ্বর, দুজনকারী। সেটা আমি কবে জেনেছি? পরের দিন জেনেছি ওর কাছ থেকে যে আমারও রাত্রিবেলা জ্বর এসেছিল, ঠিক আছে। তো গাড়ির ওরকম প্রবলেম হলো বাইকটার আর কি, আমি গাড়ি বলছি বারবার, কারণ আমি যেহেতু উচ্চারণ করি ওটা বারবার বাইকটাকে গাড়ি হিসাবে। তো এবার তার পরের দিনকে আমি বাইকটা দেখালাম হচ্ছে দোকানে, আমাদের সামনেই গ্যারেজ আছে, তো ওখানে দেখালাম। উনি বুলেটেরই মিস্ত্রি, তো উনি আমাকে দেখে বলছে তোমার গাড়ি তো ঠিকই আছে, তোমার গাড়ি। আমি বললাম দেখুন একটু ইঞ্জিনে যদি প্রবলেম হয়, মানে সত্যি কথা বলতে বি ফ্র্যাঙ্ক, আমি তোমাকে এটা বোঝাতে চাইছি যে আমি এইসব জিনিস বিশ্বাসই করতে চাইছিলাম না যে এরম প্যারানর্মাল কোনো ব্যাপার হতে পারে বলে। কিন্তু যখন আমি বাইকটা টেস্ট করালাম ওখানে, উনি পরিষ্কার আমাকে বলে দিচ্ছেন যে তোমার বাইকে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি তোমাকে কি করে বলবো তোমার বাইকের প্রবলেম আছে। সেটাই, তোমার ইঞ্জিন ওকে আছে। আর যেই বাইকটা তুমি আছে, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড বিল্ড কোয়ালিটি এতটাই ভালো যে সহজে খারাপ হয় না। এবার আমি সেইটার জন্য আরো জোর দিচ্ছিলাম যে আমি ব্যাপারটাকে ইগনোর করতে চাইছিলাম, সত্যি কথা বলতে, যে আমি বিশ্বাস করছি না এই ব্যাপারটা। আমরা যে যুগে এখন বসবাস করছি, আধুনিকতার যুগে, এইসব প্যারানর্মাল জিনিস হতেই পারে না। তুমি এটা বলবো না যে আমি বিশ্বাস করি না বলে, স্পিরিট তো সবসময় থাকে, সেটা আমরা জানি সবাই। তো তুমিও এতদিন ধরে কাজ করছো এই লাইনে, তুমি জানো। কিন্তু আমি এটাই বলবো যে মানে মানে আমার নিজের দেখা, আমার নিজের ফিল করা যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আমার সাথে হয়েছে নিজের। তারপর জ্বরটা কবে ঠিক হলো? তারপরের দিনই ঠিক হয়ে একদম, তারপরের দিন সুস্থ আমি। দুপুরবেলা অবধি ছিল, মানে দুপুরবেলার দিকটা অবধি একটুখানি ড্রাউজিনেসটা যেরকম থাকে তেমন ছিল, ঠিক আছে। তো তারপরে কিন্তু সেটা কিন্তু আমি বাড়িতে আমার জানাইনি যে আমি ওখানে কি দেখেছিলাম। রাত্রিবেলা ফিরে যখন আমাকে সবাই জিজ্ঞেস করছে, আমি নর্মালি ছিলাম। রাত্রিবেলা থেকে খাওয়া দাওয়া করার পর থেকে আমার জ্বরটা এসছে, ঠিক আছে। তো এই হয়েছিল আমার সাথে ঘটনা। আরেকটা ছোট ঘটনা আছে, সেটাও আমি তোমাকে শেয়ার করবো। তোমার সাথে? আমার যে বন্ধুটা আমার সাথে ওখানে গেছিল, তার সাথে। এটা একদম অন্য ঘটনা, কিন্তু একদম অন্য ঘটনা। এটা আবার শীতকালের ঘটনা, ওকে, ঠিক আছে। তো আমরা পাড়ায় বন্ধুরা মিলে আর কি একদিন পিকনিক করেছিলাম আমাদের এইখানে লোকালে একটা বাড়ির ছাদেতে। সেখানে না তিন মাথার মোড় আছে, ঠিক আছে। মানে আমি কেন 3 মাথার মোড় বললাম সেটা আমি পরে বলছি, বুঝতে পারছো তুমি, একদম, ঠিক আছে। তো
আমরা যেমন পিকনিক করার, খুব ছোট করেই বলছি তোমাকে ঘটনা, তো আমরা যেমন না পিকনিক, তুমি তোমার মতো করে বলো, আচ্ছা আমি ছোট আমার হোক মতো- বড় হোক সেটা না, আচ্ছা তুমি তোমার মতো করে বলো যাতে মানুষ বুঝতে পারে যে না এটা অথেন্টিক। আচ্ছা নিশ্চয়ই। তো আমরা যেমন পিকনিক করা, যেমন নতুন বছরের পিকনিক হয়, আমার মনে আছে এইটুকু টাইমটা আমাদের 28 তারিখ, হ্যাঁ 28 ডিসেম্বর ছিল পিকনিকটা, ঠিক আছে? এটা আমি বলছি তোমাকে 2019-19-এরই ঘটনা বলছি তোমাকে, ঠিক আছে? 19-এরই ঘটনা বলছি। তখন তুমি ব্যাচেলার, বিয়ে হয় একদম একদম, হ্যাঁ। তো আমরা ওখানে বসে আড্ডা মারছি, ঠিক আছে? আড্ডা মারার পর সন্ধ্যেবেলা যেমন আড্ডা মারি বন্ধুরা, তখন আড্ডা মারছি, তো তারপরে বললো যে চল তাহলে এবার পিকনিকের জায়গায় যাওয়া যাক, মানে আমাদের কিছু বন্ধু উপরে রান্না টান্না করছিল, এবার যেমন বন্ধুদের বাড়িতে পিকনিক, এটা কারণ বাড়িতে হচ্ছে একজনকার, এক দাদার আর কি, মানে তারাও আমার পাড়ারই লোক, তারা সিনিয়র আমাদের থেকে, তারা আর কি উপরে পিকনিকটা অ্যারেঞ্জ করেছিল। তো আমরা তো জুনিয়র গ্রুপ, আমরা তো ওকে মানে জুনিয়র সিনিয়র, বুঝেছো তো, একসাথে করে হচ্ছে, যেমন হয় ছেলেদের পিকনিক মানে হ্যাঁ, তুমি হ্যাঁ, বুঝতেই এরকম পারছো হয়। কিরকম। তো এবার আমরা নিচে আছি, তখন ওপর থেকে ওরা আমাদেরকে খোঁচা মেরে আর কি যেমন বলার তেমন বলছে যে কিরে তোরা সবসময় কি নিচে বসে থাকবি, উপরে আয়, আমরাও তো পিকনিক করছি, তো এরম যেমন হয় আর কি। তো আমরা এবার গেছি উপরে, তো পিকনিক টিকনিক খাওয়ার পরে রাত্রিবেলা শেষ হতে হতে, তুমি জানো রাত্রিবেলা ছেলেদের পিকনিক শেষ হতে হতে রাত্রি 12টা বেজে গেছে, ঠিক আছে? রাত্রিবেলা 12টা বেজে গেছে। তো আমাদের একটা হিড়িক চেপেছে উপরে, খাওয়া দাওয়ার পরে সবাই বসে আছে, বলছে এই চল সবাই মিলে নিচে যাবো, এ রাত্রিবেলা ফটোশ্যুট হবে, ঠিক আছে? তো এবার ফটোশ্যুট ইয়ে করেছে। এবার সত্যি কথা বলতে মানে জোর করে ধরে ফটোশ্যুট করানো, ঠিক আছে? কিছু আছে লোকজন আছে যারা মানে বন্ধুদের মধ্যে আমাদের আছে এই ছবি তুলবো এই ছবি তুলবো, এরকম একটা ব্যাপার আছে। ছেলেদের মধ্যে খুব কম দেখা যায় এই জিনিসগুলো, ঠিক আছে? তো যাই হোক, এবার ওরা বলছে আমি ছবি তুলবো এরকম বলবো, তো প্লিজ ডোন্ট মাইন্ড, আমি বাকি মহিলা দর্শকদের কিছু বলতে চাইছি না, তারা কিছু মনে করবে না। না, ওদের মানে মহিলারাই আলাদা, ওরা অন্য জগতে ইউনিভার্সে বাস করে। এই না 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 না, একদমই না, আমি কিন্তু একদমই সত্যি কথা না, এতেই বোঝা যাচ্ছে সোহম যে বিবাহিত, এই যে ভয়টা আমি বুঝতেই পারছি। যাই হোক, মানে এখানে হাসাহাসি হয়ে গেল, লোকেরা সিরিয়াস হবে না ব্যাপারটা। তো আমরা উপরে পিকনিক করার পর তোমাকে যেমন বললো আমরা নিচে নামি, ঠিক আছে? মানে ছাদ থেকে নিচেতে নামি। আমি তোমাকে যেমন বললাম 3 মাথার একটা মোড় আছে ওখানে, ঠিক আছে? তো আমরা ছোটবেলা থেকেই শুনেছি 3 মাথার মোড়েতে অনেক কিছু মানে প্যারানর্মাল ব্যাপার বা কিছু এরকম হয়ে থাকে বা কিছু, শোনা কথা আর কি আমাদের, কিন্তু সেটা যে প্রমাণিত সেটা আমি সেদিনকে বুঝেছিলাম। তো আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে 7-8 জন মতো বা তারও বেশি হবে, 10 জন মতো বন্ধু মিলে আমরা সবাই ওই 3 মাথার মোড়েতে ফটোশ্যুট করছিলাম, ঠিক আছে? তো একজন সেই সময় একটা ভালো ফোন কিনেছিল, তো সেই ফোনেতে বলছে নতুন ফোনে তুলবো তো এরকম যেমন নতুন ফোনেতে তারা আমাদের সবাই আমরা দাঁড়িয়ে, তো ও ছবি তুলতে গেছে। তো আমাদের ফটোশ্যুট করা হয়েছে 3 মাথার মোড়ে, ঠিক আছে? সবাইকার গ্রুপে। এবার যারা যারা আছে তারা বলে যে আমরা সিঙ্গেল ছবি তুলবো, সিঙ্গেল আমাদের একটা তুলে দিত, ডিপি করবো বা কিছু এরকম থাকে না অনেকে, তো অনেকের আমরাও করি ওরকম মাঝে মাঝে। তো এবার ওই বন্ধুটা কি করেছে, যার সাথে আগের ঘটনাটা তোমায় বললাম, ও ছিল আমার সাথে, ও আর কি, ঠিক আছে? তো ও গিয়ে আমাদেরই একটা বন্ধুকে বলে যে তুই আমাকে কিছু সিঙ্গেল ছবি তুলে দে। তো ওই 3 মাথার মোড়ে গিয়ে ও পোজ দিয়ে ছবি তুলছে, ঠিক আছে? পোজ দিয়ে ছবি তুলছে। এবার ও কি করেছে, মানে আমার আর একটা যে বন্ধু আছে যে ছবিটা আর কি ক্লিক করছে, তার নতুন ফোন আর কি, যার কথা বলছিল, সে কি বলছে, সে বলছে তুই একটা কাজ কর, তুই র্যান্ডম পোজ দিতে থাক আর আমি র্যান্ডমলি শাটার, ক্যান্ডিড যেটাকে বলা হয়, হ্যাঁ আমি শাটার ক্লিক করে যাব পরপর, যেমন হয় না ছবি ওঠে ভালো ক্যামেরা যা ফোনগুলোতে হয় আর কি। তো ও কি করেছে, ও নর্মালি শাটার মেরেই যাচ্ছে, ইয়েতে ক্লিক করেই যাচ্ছে। ওরম করতে 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 আমরা সবাই হেসে হেসে ওকে আর কি যেমন বলি আর কি, অনেক পোজ হয়েছে চলে আয়, অনেক হয়েছে তোকেই দেখবে সবাই, যেমন আমরা এমনি ইয়ার্কি মারি তেমন হচ্ছে। ওই ইয়ার্কির মধ্যে যে এত বড় একটা জিনিস হতে পারে, সেই জিনিসটা অন্তত অ্যাটলিস্ট আমরা কেউ ভাবি যে এই জিনিসটা এরকম জায়গায় গিয়ে পৌঁছতে পারে। আমি বলছি বিস্তারিত, আমার মুখের হাসিটা কেন চলে গেল সেটাও আমি বলছি। যখন ও শাটারে ক্লিক করেছে ওরকম, তো ও হাসছিল যে ছবি তুলছিল, তো স্টপ হয়ে গেছে পুরো, মানে ও স্টান্ট হয়ে গেছে দেখে জিনিসটা, স্টান্ট একদম। তো ওরকম করে ও কথা না বলতে পেরে ও আমাদের দূর থেকে ডাকছে এদিকে এদিকে এদিকে। তো ওর এক্সপ্রেশনটা দেখে সামনে যে আমার ওই বন্ধুটা যা ছবি তুলছিল আর কি, সেও চুপ করে গেছে। সে বলছে ওকে যে তুই এত সিরিয়াস কি করে হয়ে গেলি, তুই তো ছবি তুলছিলি তোল। ও তখন ওকে বলতে তুই চুপ কর, তোরা এদিকে আয়।
তো আমরা ওখানে যে 7-8 জন বসছিলাম চলে এসেছি। তো এসে আমাদেরকে বলছে, মানে আমি ছিলাম তার পাশে, ওর পাশে প্রথমে আমি গেছিলাম। তো আমাকে ফোনটা ঘুরিয়ে দেখাচ্ছে যে দেখ টোটাল ও 7টা ছবি তুলেছে, তার মধ্যে 3টে ছবিতে গ্লিচ এসছে আর 4টে ছবি পরিষ্কার। কি গ্লিচ এসছে? যখন ছবিটা তুলেছে তখন দেখছে যে দেখবে কোনো কিছু স্পিডে ক্রস করলে বা গেলে যেমন একটা ব্লাডিনেস থাকে না, মানে ইয়ের মধ্যে যেন গাড়ি গেলে মোশন ট্রায়াল যেমন হয় না, যে ছবিতে ওঠে ওরকম, ওই রকমের। তো ওইখানেতে দেখছে যে ওরকম একটা কিছু সামনে দিয়ে চলে গেলে যেমন হয়, কিছু ক্রস করলে যেমন হয়, ওই রকম একটা উঠেছে। সাদা অবয়ব টাইপ। সাদা অবয়ব বলবো না আমি, অবয়ব ঠিক নয়, মানে কিভাবে বোঝাবো জিনিসটা তোমাকে, ওই ছবিটা ওর কাছে ধোঁয়া টাইপের, ধোঁয়া টাইপের, মানে হেজি হয়ে গেছে ওর স্ক্রিনটা, মুখটাও। আর একটা দিক যেখানে স্টিল এসছে ছবিটা, 7th নাম্বার ছবিটাতে পুরোটা একটা সাইড পুরোটা পুড়ে গেলে মানুষের যেমন বডির কালার হয় সেইরকম হয়ে গেছে। একটা দিক তোমার বোঝাই যাচ্ছে না, চোখ টোক কিছু নেই, পুরো খুবলে গেছে জায়গা, পুরো বার্নড একদম একটা সাইড ফেস। আমি সেটাও বলে দিচ্ছি কোন সাইডটা, ওর রাইট সাইডটা ছিল হচ্ছে যেদিক থেকে ইয়ে হয়েছে ওই জায়গা, সরি রাইট না, লেফটটা, কারণ হচ্ছে হ্যাঁ এইদিকে, হ্যাঁ এদিক দিয়েও ছিল দাড়ি, হ্যাঁ এদিক দিয়ে লেফট সাইডটা তুমি দেখতেই পাবে না ওর স্কিনেতে কি আছে বা মুখ আছে বা কি আছে, কিচ্ছু দেখতে পাবে না, পুরোটা প্রমিনেন্ট উঠেছে, পুরো প্রমিনেন্ট উঠেছে, যেহেতু ও শাটারে ক্লিক করছিল তাই। ঠিক আছে, তখন ওটা দেখানোর পর ও নিজেও ভয় পেয়ে গেছে ওটা দেখে, ওই ছবিটা। ওকে আমরা বলেছিলাম যে ওই ছবিটা তুই ডিলিট করবি না, সেটা আমরা কোনো এক্সপার্টকে বা কাউকে দেখাবো, আরো লোককে দেখাবো, কারণ দেখো যত লোককে তুমি জানাবে বা ইয়ে করবে, কিছু কিছু লোক আছে তোমার এইসব জিনিসগুলোতে বিশ্বাস করবে না, কিন্তু কিছু লোক আছে যারা এইসব নিয়ে কালচার করে বা জানে ব্যাপারগুলো, তারা বুঝতে পারবে যে এই জায়গাগুলোতে তার কি হতে পারে বা কি প্রবলেম আছে বা কিছু। ওই ছবিটা তোলার পর আমি ওকে ডিলিট করতে দিই, এর ফোনেতেই ছিল, মানে যেহেতু আরেকটা বন্ধুর ফোনে ছিল, ও বলছিল বারবার ফটোটা ডিলিট করে দে, ফটোটা ডিলিট করে দে, ফটোটা উড়িয়ে দে। তো ও একটু ভয় পেয়ে গেছে ওই জিনিসটা দেখে। এবার তারপরে কি হয়েছে, তারপরে ও বাড়ি চলে গেছে। রাত্রিবেলা ওর স্বপ্নেতে ও একটা বান্ট মানুষকে দেখতে পাচ্ছে, তার জন্য ওর 3বার ঘুম ভেঙেছে, রাত্রিবেলা 3বার ঘুম ভেঙেছে। তো ও দেখছে, মানে কোনো বান্ড মানুষ বলবো না আমি, মানে একটা কাউকে দেখছে যে ও পুড়ছে, মানে কোনো মানুষ বা কিছু ও স্বপ্নে দেখেছে ও পুড়ছে। তো পরের দিন ও কাউকে জানায়নি কথাটা। ওর কাছেই একটা ঠাকুর বাড়ি আছে যেখানে ও মোটামুটি যাতায়াত করতো, ওর বাড়ি থেকে ওখানে যাতায়াত করতো। ইভেন ও রাত্রিবেলা যেহেতু বাড়ি ঢুকেছে, মানে আমি এখানে একটা মাঝখান থেকে কেটে গেলাম, তারপরে ও আর দাঁড়ায়নি ওখানে, মানে খাওয়া দাওয়ার পরে তো আমরা নেমেছিলাম, তারপরে ও আর 1 মিনিটও দাঁড়ায়নি, ও সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। ওটা দেখার পর ও কারোর সাথে কোনো কথাও বলেনি, কিছু বলেনি। আমরা আলোচনা করছিলাম ওটা, যে পরের দিন কিছু একটা ব্যাপার, মানে কাউকে জানাবো বা কোনো ঠাকুর বা কিছু। আমরা ওইটুকু দেখে জেনে গেছিলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার নয়, ক্যামেরার গ্লিচ অন্যরকম হয়, ক্যামেরার গ্লিচ ওরকম হতে পারে না যে একটা সাইড পুড়ে যাবে। নতুন ফোন তাহলে কিভাবে হতে পারে ওটা, আমি এটা বলছি না, দেখো টেকনিক্যাল ব্যাপার অনেক কিছু অনেক সময় হতে পারে, ক্যামেরার গ্লিচ হয়, আমি এটা বলছি না যে হয় না, কিন্তু পুড়ে যায় না, মানে একটা দিক পুরো অফ ওরমভাবে হয়ে যায় না। তো যাই হোক, এবার ও পরের দিনকে নাকি, মানে এটা ওর মুখ থেকেই আমরা শুনেছি, পরের দিনকে ও সেই ঠাকুরবাড়ির ওখানে যায়, আর সেই পুরোহিত মশাইয়ের সাথে উনি, মানে ও কথা বলে আর কি, ওনার সাথে কথা বলে, বলার পর জানতে পারে যে আমরা যে এরিয়ার ওখানে পিকনিকটা করছিলাম, তো ওপরে তোমার অনেক নেশাজাত দ্রব্যও থাকে, যেরকম সেবন হচ্ছিল, সেটা আমাদের তরফ থেকে নয়, সিনিয়ররা যারা ছিল তারা সেবন করেছে বা কিছু। ওপেন এয়ারের মধ্যে আমরা মাংস, মানে আঁশ জাতীয় জিনিস যেগুলোকে আমরা বলি, সেই সব জিনিসের আমরা খাওয়া দাওয়া করেছি ওখানে। তো তিনি বলেন যে তোমরা যেহেতু ওখানে পিকনিক বা, মানে ও যখন ওখানে যায় ওনাকে বলে, উনি আর ওর থেকে কোনো কথা শোনেন, উনি প্রথমেই বলে দিয়েছে যে তোমরা কি এরকম এরকম কিছু করছিলে, যেটা অ্যাকর্ডিং টু হিম, মানে ও যেটা আমাদেরকে বললো। তো ও খুব মানে ভয়ের সাথে এই কথাটা বলছিল যে উনি আমাকে এরকম জানিয়েছেন, তো বলেছেন যে তোমরা রাত্রিবেলা কি ওখানে খাওয়া দাওয়া এরকম করেছো বা কিছু।
তো বলেছি আমরা হ্যাঁ করেছি। আপনি কিভাবে বুঝলেন? বলছে তোমাকে যেটা বলছি তুমি সেই উত্তরটা আমাকে দাও। তো ও সেটা বলেছে, সে জানেন আমরা এই করেছি। তখন বলেছে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো, মানে তুমি ঠিকই দেখেছো, ওখান দিয়ে একটা এন্টিটি নয় 3টে এন্টিটি ক্রস করছে, 3টে এন্টিটি। তার মধ্যে একজনের ছবি দুজন ক্রস করে গেছে। যেহেতু তোমার বন্ধু ওখানে পরপর ছবি তুলে যাচ্ছিল শাটারের স্পিডের সাথে, ওর স্পিডটা ম্যাচ করে গেছে, সেই কারণের জন্য যে এন্টিটিটা ওখান দিয়ে ক্রস করছিল সে তোমার ক্যামেরার ইয়েতে এসে গেছে। তো ও তখন ভয়েতে বলেছে যে জানেন তো ঠাকুরমশাই আমি রাত্রিবেলা এরকম স্বপ্নও দেখেছি। তো তখন উনি বলেছেন যে যেহেতু তোমার বডির সাথে ও ক্রস করছিল যখন যাচ্ছিল, তোমার বডির সাথেই ওর ছবিটাও ক্লিক হয়ে গেছে, মানে ওর সাথে কি হয়েছে, ওর কানেকশনটা অ্যাটাচ হয়ে গেছে। আমি তোমাকে যেটা প্রথমেই বললাম, কেন বললাম ওই কথাটা, এটা হচ্ছে তার কারণ। ঠিক আছে, স্বপ্নটা ওই কারণে ও দেখেছে, যে ছবি তুলেছে সে কিন্তু দেখেনি। না, ঠিক আছে, যার ছবি উঠেছে তার সাথে ওর স্পিরিটটার যে এন্টিটিটার যে কানেকশনটা সেটা বিল্ড আপ করার জন্যই ও বারবার ওকে স্বপ্ন দিচ্ছে। তো ও একটা প্রশ্ন করেছিল আরেকটা ঠাকুরমশাইকে, যে আমি পোড়া জিনিসই কেন দেখছি, এখানে ও এই প্রশ্নটা ওনাকে করেছে। তো বললেন যে ওটা একটা মহিলা এন্টিটি যে অপঘাতে মারা গেছিল গায়ে আগুন দিয়ে। তো সে যেহেতু পুড়ে মারা গেছিল সেই জন্য সে তার মুক্তির পথটা খুঁজে পাচ্ছিল না। সেই কারণের জন্য যেহেতু তোমার সাথে ওর ছবিটা উঠে গেছে, ওর সাথে তোমার কানেকশনটা বিল্ড হয়ে গেছে, অল্প হলেও তো বিল্ড হয়েছে যেহেতু ওর ছবিটা উঠেছে ওর সংস্পর্শে, তো সেই কারণের জন্য ও চাইছে তোমাকে স্বপ্ন দিয়ে সেই জায়গায় নিয়ে যেতে আর ওকে মুক্তি করাতে। বাকি যে দুটো স্পিরিট ছিল সেটা তোমরা যেখানে পিকনিক করেছো তার পাশে কিছুটা গিয়ে একটা গলির ভেতরে একটা পুকুর আছে, তার পাশে একটা গাছ আছে, নিম গাছ। সেই গাছে তো এই 3টে এন্টিটি এখনো আছে। আমি তোমাকে আজকের কথা বলছি, এখনো পর্যন্ত ওই জায়গাতে লোক একা যায় না, ভয় পায় ওই প্লেসটাতে। আমি তোমাকে আজও বলছি এই কথাটা। ঠিক আছে, তোমাকে আমি পার্সোনালি জায়গাটা দেখাবো। ঠিক আছে, আমি তোমাকে পার্সোনালি জায়গাটা দেখাবো তুমি যখন এখানে এসো। ছবিটা আছে? ছবিটা নেই, এটা তো 2019 সালের কথা বলছি। ছবিটা কেউ রিস্টোর না শো করেনি, ওটা ডিলিট করে দিয়েছে সঙ্গে সঙ্গে যখনই জানতে পেরেছে। আমার এই বন্ধুটার ফোনে ছিল, যার ফোনে ছিল, ও যখনই এই ঘটনাটা জানতে পেরেছে ও ডিলিট করে দিয়েছে ফটোটা। এবং ইভেন উনিও বলেছিলেন আমাদের, ঠাকুরমশাই বলেছিলেন যে তোমরা এইসব ওর কোনো চিহ্নই তোমরা রাখবে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার, মানে টেকনোলজির সাথেও এইসব এন্টিটিগুলো কানেকশন করে। যেমন তুমি দেখবে যে যেখানে কোনো এন্টিটি থাকে সেখানে লাইট বাল্ব ফ্লিকারিং বা কারেন্ট বা জল এই সবগুলোর সাথে ওরা বেশি কানেক্ট করার চেষ্টা করে। কোনো জায়গায় ট্যাপ খুলে যাচ্ছে, বা তুমি মানে আমরা এগুলো সিনেমায় দেখে থাকি, বাট সিনেমা তো এমনি হয় না, অনেক কিছু সোর্স নিয়ে সিনেমাগুলো দেখে ওটা দেখে শুনে। ঠিক আছে, সিনেমা যে সবসময় আজগুবি হয় তা নয়। বন্ধুটা কেমন আছে এখন বর্তমানে? বন্ধুটা সেদিনকার পর থেকে তো মানে ছবি তোলাই প্রায় ছেড়ে দেয়, এরকম একটা অবস্থা। ঠিক আছে, সে এখন ঠিক আছে, সে এখন এস্টাবলিশড হয়ে গেছে। তো সে এখনো যখন ওই জিনিসগুলো মনে করে সে আমাকে বলে যে সেই দিনটা কি গিয়েছিল আমাকে বল, তোর সাথে আমি একবার গেছিলাম তখন আমার ভূতের সাথে কানেকশন হয়েছিল, আর এখন এসছি এখনো ভূতের সাথে কানেকশন। এই যে আমি হেসে কথাটা বলছি না তোমাকে, যখন গেছে সময়টা তখন আমরাও ছিলাম ভয়েতে যে আমাদের সাথেও কিছু একটা হতে পারে। তো আমি যেখান থেকে কেটে গেলাম, তো ঠাকুরমশাই তখন বললেন যে ওকে একটা কিছু ফুল আর কিছু নয় মানে একটা মাদুলি টাইপের ওকে দিয়েছিল আর কি, মানে উনি দিয়েছিলেন। তো ওকে ওটা বলেছিল যে টোটাল 2 সপ্তাহ তুমি এটা পড়ে থাকবে, আর তারপরে তুমি ওটা আমার কাছে আবার দিয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে সেই জিনিসটাই করে, তারপর থেকে আর তোমার সেরকম কোনো এফেক্ট হয়নি, এখনো ঠিকঠাকই আছে। কিন্তু যে জায়গাটার কথা আমি তোমাকে বললাম সেই জায়গাটা কিন্তু স্টিল এখনো পর্যন্ত হন্টেড। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে ঘটনা আমার। তো এতক্ষণ তো শুনলাম তোমার সাথে ঘটনা, তোমার বন্ধুর সাথেও ঘটনাটা, এবং এবার আমি শুনবো আমার দর্শক যার জন্য আজকে তোমাকে পেয়েছি আমরা, তোমার রিসার্চ আছে কিছু কিছু বিষয়, যেটা হচ্ছে 1.5 ফুটিয়া জিন। হ্যাঁ, এই ব্যাপারটা একটু বলো না, অনেকে জানে না 1.5 ফুটিয়া জিন, আমার মনে হয় যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে জিনের আমরা অনেকগুলো প্রকারভেদ পাই নর্মালি। যেমন তুমি বলতে পারো যে 26 জিন, ইফরিত জিন, ইবলিস, বিভিন্ন জিনের পাই আমরা। কিন্তু
যে জিনের কথাটা আমি তোমাকে আজকে বলবো সেই জিনটা মানে সচরাচর লোকের মুখে শোনা যায় না। সচরাচর আমি বলছি, অনেকে জেনে থাকবেন কিন্তু মানে বেশি চর্চার মধ্যে এটা আসে না। কিন্তু এখনকার দিনে এই জিনের ব্যবহার প্রবল, তুমি বলতে পারো। মানে আমি আমার রিসার্চে যেটুকু জানতে পেরেছি আর কি। তো এই 1.5 ফুটিয়া জিন ব্যাপারটা হচ্ছে যে 1.5 ফুটের উচ্চতার একটা জিন বা এন্টিটি, যেটাকে তুমি বলতে পারো। তো এই 1.5 ফুটিয়া জিন যারা সিদ্ধ করে রাখেন আর কি, তারা কি করেন, এটাকে একটা কোনো বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। প্রথমে আমি এইটা বলে রাখি, এটা বিশেষ কাজের জন্য মানে হচ্ছে দুর্লভ বস্তু। মনে করো তোমার কোনো একটা জিনিস আছে যেটা তোমার কাছে খুবই দুর্লভ, মানে তুমি সেটাকে সহজে পাবে না। তো সেই জিনিস বা বস্তুটিকে তোমার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে এই 1.5 ফুটিয়া জিনের। সেই কারণের জন্য, সেই কাজের জন্য এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো যারা সিদ্ধ করে রাখেন, আর আরেকটা কথা এখানে বলে রাখি, এই জিনের কাজ মানে এই জিন যে তোমার জন্য কাজ করে দেবে, সেই কাজের যে মূল্য সেটা অফুরন্ত হয়। মানে ধরে নাও কোটি টাকায় বিক্রি হয় এই জিন, কোটি টাকায়, আমি তোমাকে বলছি কোটি টাকায় বিক্রি হয় তার এই কাজের জন্য। মনে করো সাপোজ আমি বলছি একটা বড় নাম করা একজন মানে পলিটিক্যাল মানুষ আছেন ইন্ডিয়ার মধ্যে, আমি তার নাম করছি না। তো তিনি একটা বহুদিন আগে একটা কোর্ট কেসেতে ফেঁসে গেছিলেন। ঠিক আছে? কোর্ট কেসেতে ফেঁসে গেছিলেন মানে হচ্ছে তার একটা মানে সাজার একটা ব্যাপার হয়ে গেছিল, এরকম ব্যাপার। তো কি হয়, যেখানে তার ফাইলপত্র জমা থাকে সেখানে হঠাৎ করে আগুন লেগে যায়। কোর্টে যেখানে ফাইলপত্র রাখা থাকে আর কি এইসব কেসে, তো হঠাৎ করে সেখানে আগুন লেগে যায়। তো সেটা কেউ বুঝতে পারে না যে কি হয়েছে বা কি ব্যাপার। তো মানে যারা এক্সপার্ট আছেন তারা এই জিনিসটা জানতেন, মানে তারা জানতেন বলতে কি, তারা আন্দাজ করতে পেরেছিলেন। তো আমার রিসার্চে আমি এটা জানতে পেরেছি যে এটা সেই জিনেরই কাজ ছিল এক্সপার্টদের মতে। দেখো আমরা কেউই ওখানে ছিলাম না, সেটা আমরা বলতে পারি না কিভাবে লেগেছে বলে, কিন্তু ক্যান ইউ ইমাজিন দ্যাট যে হঠাৎ করে কোনোদিনও এরকম ভাবে আগুন লেগে যেতে পারে আর ওই ফাইলটাই পুড়ে যাবে। বাকি সব ফাইল আছে, শুধু ওই ফাইলটাই পুড়ে গেছে, বা তার চারপাশে কিছু ফাইল সেগুলো পুড়ে গেছে। সেটা তো ওনার এভিডেন্স ছিল ওনার এগেনস্টের, সেই ফাইলটাই পুড়ে গেছে হঠাৎ। যখন চেক করা হয়েছে যে কিসের জন্য হয়েছে বা কি হয়েছে, সেখানে দেখানো মানে করা হয়েছে যে সেখান থেকে কোনো ইলেকট্রিসিটির জন্য যে আগুন লেগে গেছে বা কিছু, সেরকম কিছুই পাওয়া যায়নি। এটাও আমি তোমাকে বলছি, এরকম কোনো মানে এভিডেন্স পাওয়া যায়নি আর কি। তো এটা হচ্ছে ওই 1.5 ফুটিয়া জিনের কাজ বলে ধরা হয়। এইবার আমি বস্তুটার ব্যাপারটাতে আসি, যে 1.5 ফুটিয়া জিনের যে ব্যাপারটা, সেটা কি হয় যে যেটা আমি প্রথমেই বলছিলাম তোমাকে, যে দুর্লভ যে বস্তু, মনে করো তুমি 1.5 ফুটিয়া জিনকে দেখিয়ে বললে যে, মানে যিনি আর কি সিদ্ধ করে রেখেছেন তার কথা বলছি। তো 1.5 ফুটিয়া জিনের কাজ হচ্ছে যে সেই দুর্লভ বস্তুটাকে তোমার কাছে নিয়ে আসা, সেটা যতই কঠিন হোক না কেন, সেই দুর্লভ বস্তুটাকে তোমার কাছে নিয়ে আসাই হচ্ছে তার কাজ বা বৈশিষ্ট্য বলতে পারো। যে জিনিসটা তুমি সহজে হাতের কাছে পাবে না, সেই বস্তুটা তোমার কাছে সে পৌঁছে দেবে। সেই কারণের জন্য এই জিনকে সিদ্ধ করা হয়। এই হচ্ছে 1.5 ফুটিয়া জিনের ব্যাপার। আর এটার উচ্চতা 1.5 ফুট হয়, সেই কারণের জন্য এই এন্টিটিকে 1.5 ফুটিয়া জিন বলা হয়, নাম দেওয়া হয় বা বলা হয় আর কি। এটাই হচ্ছে তার কাজ, মানে দুর্লভ জিনিসকে তোমার কাছে নিয়ে আসা। এটা হচ্ছে এই 1.5 ফুটিয়া জিনের বৈশিষ্ট্য বা কাজ। আর যদি দর্শকরা এটা জানতে চায় যে এই 1.5 ফুটিয়া জিনকে কোথায় পাবো বা কোন কিসের দ্বারা পেতে পারি, তুমি কি সেটা বলতে চাইছো এখানে? না, বলতে চাইছি বলতে, দেখো আমার যেটুকু রিসার্চ আছে আমি সেইটুকু জিনিস তোমাকে আমি জানালাম, ঠিক আছে? এবার এই যে 1.5 ফুটিয়া জিনের যে ব্যাপারটা, এগুলো যারা বড় বড় মাপের তন্ত্র সাধক আছেন তাদের কাছে তুমি একমাত্র এগুলো পেতে পারো, যারা বড় তন্ত্র সাধক আছেন বা যারা ক্রমাগত এই সব ব্যাপার নিয়ে চর্চা করে থাকেন বা কিছু। কিন্তু আমি এটা বলছি না যে সবার কাছে পাবে তুমি, কিছু কিছু মানে তন্ত্র সাধক আছে, বড় মাপের তন্ত্র সাধক। আমি কাউকে ছোট করছি না, আমি এটা বলছি না যে তাদের তন্ত্রটাও তন্ত্রের ক্রিয়ার মধ্যে পড়ে না। সবাইকে অল ডিউ রেসপেক্ট আমি কথাটা বলছি, তারা সবাই বড় মাপেরই তন্ত্র সাধক। কিন্তু কিছু কিছু তন্ত্র সাধক এমনও আছেন যারা বিয়ন্ড তন্ত্রেরও বাইরে চলে যান, মানে হচ্ছে তন্ত্রের বাইরে, মানে হচ্ছে তাদের জ্ঞানটা এতটাই অপরিসীম
যে আমরা সেটাকে কল্পনাতেও ভাবতে পারবো না, এরকম একটা ব্যাপার। তো তারা অনেক সময় মানে এরম ধরনের জিনকে সিদ্ধ করে রাখে। তো এই ছিল হচ্ছে 1.5 ফুটিয়া জিন। থ্যাংক ইউ সোম এই জিনের ব্যাপারটা, এই 1.5 ফুটিয়া জিনের ব্যাপারটা বলার জন্য। কিন্তু তোমার সাথে যখন ওভার দ্য ফোন বা এসেও কথা বলছিলাম, তুমি বলছিলে খ্রিস্টানিটি যেটা খ্রিস্টান ধর্ম, সেখানে বাইবেলের বাইরেও এক ধরনের বাইবেল পাওয়া যায় বা একটা বুক পাওয়া যায় যেটা খুব কন্ট্রোভার্সিয়াল, অনেকে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায় না। তো তুমি রাজি হয়েছো, থ্যাংক গড তুমি বলছো এই ব্যাপারগুলোকে নিয়ে। তো সেটার ব্যাপারটা একটু বলো, দর্শকরা ওটাও জানতে চায় যে বাইবেলের বাইরেও কি কোনো রকম বাইবেল আছে কিনা। হ্যাঁ, তো আমি ক্রিশ্চিয়ানিটি ব্যাপারটাতেও আসবো, কিন্তু তার আগে কৌশিক আমি আরেকটা জিনিস বলি। হিন্দু ধর্মেতেও আমাদের একটা গ্রন্থ আছে যেটা এখন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান্ড করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান গভর্নমেন্ট ব্যান্ড করে দিয়েছেন ওই গ্রন্থটাকে। সেই গ্রন্থটার নাম হচ্ছে নীলাবন্তী গ্রন্থ বা নীলবন্তী গ্রন্থ যেটাকে বলা হয়। তো এই ব্যাপারটা আমি একটু বিস্তারিত বলতে চাই দর্শকদের, যে নীলাবন্তী গ্রন্থ হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থটাতে বলা আছে প্রাচীনকালেতে যখন এই গ্রন্থটা মানুষজন পড়তো, অর্ধেকটা যদি তারা পড়তো তাহলে তারা পাগল হয়ে যেত। মানে কিছু কিছু জিনিস ওখানে এমন কিছুই লেখা আছে ভেতরে। আর পুরোটা যদি কেউ পড়তো, মানে পড়তেন বা পড়তো আর কি, তারা মারাও যেত। মানে ওইটা হচ্ছে কার্সড তুমি বলতে পারো, অভিশপ্ত টাইপের। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে নীলাবন্তী গ্রন্থের মধ্যে কিছু এমন অভিপ্রেত মন্ত্র আছে, সেই মন্ত্রটাকে যদি তুমি সিদ্ধ করে ফেলো, এবার এটা আমি ভেতরের ব্যাপারটা বলতে পারবো না, অতটা রিসার্চের মধ্যে আমার ইয়েতে নেই যে আমি এটা বলতে পারবো যে ভেতরের কি ব্যাপার হয়েছে বা কিভাবে সেটাকে সিদ্ধ করা যায় বা কিছু, হয়তো ওর কোনো নিয়ম বা কিছু আছে, কিন্তু আমার রিসার্চের মধ্যে যতটুকু আছে আর কি। তো ওই গ্রন্থের মধ্যে কিছু এমন মন্ত্র আছে, অভিপ্রেত মন্ত্র, যেগুলো তুমি যদি একবার সিদ্ধ করে নিতে পারো, তুমি গাছ, পশু, পাখি, এমনকি স্পিরিটদেরও ভাষা বুঝতে পারবে। তুমি যেটা বলছো এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা আমারও মনে হয়েছিল যে এটা করে তো সম্ভব নয় না, কিন্তু যখন আমি এটা রিসার্চে গেলাম তখন আমি এই জিনিসগুলো জানতে পারলাম। খুব অদ্ভুত লাগছে না ব্যাপারগুলো? হ্যাঁ, অদ্ভুত, তো আমি তো বলছি অদ্ভুত, অলৌকিক লাগতে পারে, সবাইকার মনে হতে পারে এটা যে আমি কি কথা বলছি বা কি। রাইটারটা কে, লেখক কে, এটা সেটা কি জানা গেছে? না, সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ হচ্ছে এইটা তুমি যদি নেটে সার্চ করো বা লেখো, তুমি এখান থেকে ওইগুলো জানতে পারবে। মানে ওখানে তুমি ইউটিউব বলো বা গুগল বলো বা এখান থেকে তুমি দেখতে পারবে। নীলাবন্তী গ্রন্থ যদি লেখো তুমি, তাহলে তুমি অনেক কিছু ওখানে ডকুমেন্টারি পাবে আর কি। ডকুমেন্টারি নয়, মানে বিভিন্ন বড় বড় যারা সরকার এটা অফ করে দেওয়া বা এটার প্রকাশন, রাজ্য সরকার না, ইন্ডিয়ান গভর্নমেন্ট। হ্যাঁ, কারণ হচ্ছে আগে সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে এই ব্যাপারটা। হ্যাঁ, কারণ হচ্ছে ওই গ্রন্থটা অনেকদিন পুরনো গ্রন্থ, এটা আগেই ব্যান্ড করা হয়েছে। মানে এটা নয় যে এখনকার ইন্ডিয়ান গভর্নমেন্টই এটা বন্ধ করেছে, তার আগেও করেছে। কারণ হচ্ছে অনেক লোক এইটার মিস ইউজ করছিল এবং তাদের জীবন পর্যন্ত যাচ্ছিল সেইটার জন্য। তো সেই কারণের জন্য এটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আগে। তো ব্যাপারটা হচ্ছে যে এবার যদি কেউ এরমভাবে সিদ্ধ করে নেয়, মানে আমি যেটা বলছিলাম, যদি এই গ্রন্থটাকে ভেতরে অভিপ্রেত যে মন্ত্রগুলো আছে, ওই মন্ত্রগুলো যদি একবার কেউ সিদ্ধ করে নেয়, তাহলে সে সমস্ত কিছুর ভাষা বুঝতে পারবে এবং তাদেরকে কিন্তু টোটালি কন্ট্রোল করতে পারবে। তুমি যদি তাদের ভাষা বুঝে নাও, তাহলে তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারবে সেইভাবে। এতটা পাওয়ারফুল ছিল ওটা। কিন্তু ওইটার কিছুটা, এই যে তোমাকে আমি বললাম যে মাইনাস কিছু ব্যাপারও আছে, যে করা যাবে না বা কিছু, তো মানুষের তাতে ক্ষতি হচ্ছিল। সেই কারণের জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট এই স্টেপটা নিয়েছিল বহুদিন আগেই। তাহলে আমি এটা তোমার হিন্দু ধর্মে জানলাম। হ্যাঁ হ্যাঁ, যেটা নিয়ে আমার প্রশ্ন ছিল খ্রিস্টান ধর্মে। হ্যাঁ আছে, খ্রিস্টান ধর্মে যেটা আছে সেটা হচ্ছে যেটাকে স্যাটানিক বাইবেল বলা হয়। তার নাম হচ্ছে কোডেক্স গিগাস বলে একটা গ্রন্থ আছে, সেটা ঠিক স্যাটানিক বাইবেল নামেই পরিচিত, ডেভিলস বাইবেল যেটাকে বলে, ডেভিলস বাইবেল। তো কোডেক্স গিগাসের ব্যাপারটা হচ্ছে যে ওটা এখন আমি বলে দিই ওটা কোথায় আছে। এখন ওটা সুইডেনে স্টকহোমের যে লাইব্রেরি আছে ওখানে সুরক্ষিতভাবে রাখা আছে। কিন্তু এটা লেখা হয়েছিল, যতদূর আমার রিসার্চে আমি দেখেছি, সেটা হচ্ছে বোহেমিয়াতে। ঠিক আছে, তো ওখানে লেখা হয়েছিল এটা। তো তারপরে ওটা আরো অনেক ঘটনা আছে মাঝখানে,
তো অতটা ডিটেলস আমি এখন এখানে বলছি না। তো তারপরে আমি এটাই বলতে পারি যে এখন ওটা সুইডেনের স্টকহোমের লাইব্রেরিতে আছে। তো কোডেক্স জিয়াসের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এক রাত্রিরে লেখা একটা বই 630 পাতার। হাউ ইজ ইট পসিবল? তুমি আমাকে বলো, একটা মানুষের পক্ষে একটা বইকে এক রাত্রিরে কিভাবে লেখা যায়? অনেকজন মিলে লিখেছে। 72 পাউন্ডের বইটা, অনেক বড় তো। বড়। এক রাত্রিরে তুমি কিভাবে লিখবে? তুমি মানে অনেকে লিখেছে তাহলে? না, কেন? এক্সপার্টরা যখন ওটা নিয়ে রিসার্চ করেছে, যদি অনেকে লিখতো, একটা নর্মাল ব্যাপার সেটা হচ্ছে যে যেমন তুমি বললে যে অনেকে লিখতে পারে, একটা রাত্রিরে অনেকে মিলে লিখলে হয়ে যাবে। তাহলে তোমার কতজনকার রাইটার দরকার আছে? 630 পাতা। 630 পাতা 6 জন লাগবে বা 7 জন লাগবে? 7 জন লাগবে, ঠিক আছে। 7 জন লিখলে তোমার হ্যান্ড রাইটিং আমার হ্যান্ড রাইটিং কি এক হবে? না, হবে না, ঠিক আছে। হ্যান্ড রাইটিংটা কি সেম? হ্যান্ড রাইটিংটাও সেম, হ্যান্ড রাইটিংটাও সেম। হাউ ইজ ইট পসিবল? তো সেটাই বলা হয়, সেইটার কারণ হিসাবেই বলা হয়। ও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কালিটা ইউজ করা হয়েছে ওখানে, ওটা ব্লাড দিয়ে লেখা কালি। ব্লাড, ব্লাড দিয়ে? হ্যাঁ, ইঙ্ক নয় ওটা, ওটা ব্লাড, ঠিক আছে। যে লেখাগুলো আছে, আর একটা কথা, এটা তুমি অবাক হবে জানলে, সেটা হচ্ছে যে পাতা, পেজ যেটা করা আছে, সেটা কোনো পেজ নয়, ওটা পশুর চামড়ার উপরে লেখা। ওটা পশুর চামড়ার উপরে লেখা, ঠিক আছে। গাধার চামড়ার উপরে লেখা ওটা, ঠিক আছে। সেই কারণের জন্য আমরা এটাকে, মানে আমাদের যারা এক্সপার্ট আছেন তারা ওটাকে ধরেই নিচ্ছেন যে এই জিনিস কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। সত্যি এটা কোনো, মানে কি বলবো, সুপার ন্যাচারাল পাওয়ার দ্বারা লিখিত, তা নাহলে এটা হতে পারে না, সম্ভবও না। এটা সেই কারণে বলা হয় যে এটাকে ডেভিলস বাইবেল বলা হয়। আর সব থেকে বড় কথা, তোমাকে আরেকটা জিনিস আমি বলি, যেখানে এই বইটা প্রথমে রাখা ছিল, মানে একটা যে লাইব্রেরি, বা আমি যেটা তোমাকে বললাম আর কি, ওই লাইব্রেরি নয়, এটা একটা অন্য লাইব্রেরির কথা আমি বলছি, যে সেখানে আর কি তোমার যেখানে বইটা রাখা ছিল সেখানে একটা কেয়ারটেকার ছিল, কেয়ারটেকারটা বাইরে থাকতেন। তো একজন ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল, সে একদিন ফেঁসে গেছিল রাত্রিবেলা ওখানে, মানে ওই লাইব্রেরির মধ্যে। তো সে, তার যখন মাঝরাত্রিরে ঘুম ভাঙে, সে ঘুমিয়ে পড়েছিল, তার যখন মাঝরাত্রিরে ঘুম ভাঙে, সে তখন চোখ খুলে দেখছে যে সমস্ত বইগুলো হাওয়ায় ভাসছে, সমস্ত বইগুলো র্যাক থেকে বেরিয়ে হাওয়ায় ভাসছে। আর যে কোডেক্স গিগাসটা আছে সেটাও র্যাক থেকে নেমে এসছে। কোডেক্স গিগাসটা মাঝখানে আছে, অত বড় বইটা, আর তার চারপাশে বইগুলো সব ভাসমান অবস্থায় আছে। হাউ ইজ ইট পসিবল? প্রশ্ন আমারও ছিল ওটা, যখন আমি দেখছি আমার রীতিমতো গুজবাম্পস দিচ্ছে বডিতে, যে কিভাবে এটা, কিভাবে সম্ভব। মানে শুনছি আর কি, মানে আমি যেটা ইমাজিন করছি, আমি বলছি তোমাকে দেখছি মানে ইমাজিন করছি জিনিসটা, যে মানে এটা কি ভয়ঙ্কর দৃশ্য একটা, যে একটা বই সামনে আছে, তার চারপাশে তো বইগুলো ভাসছে, এবং সেই দৃশ্যটাই গার্ডটা দেখে। যখন সকালবেলা এসে কেয়ারটেকার দরজাটা খোলে, তখন সিকিউরিটি গার্ডটাকে দেখে যে ভয়ে সে কাঁপছে, আর র্যাকের তলায় ঢুকে গেছে, বুক সেলফের নিচে ঢুকে আছে সে তাকে জানায় এই ঘটনাগুলো, ঠিক আছে। তো এই হচ্ছে এটার ব্যাপার। ইন্টারেস্টিংলি ওই বইটার মধ্যে অনেক কিছু স্যাটানিক চিহ্ন বা কোনো স্কাল্পচার ওখানে তোমার ড্রয়িং এর দ্বারা করা আছে। তো এটা যে বানানো হলো, এর পারপাসটা কি ছিল? এটার পারপাস হচ্ছে, আগে আমি যতটুকু পড়েছি আর কি, আমি তোমাকে সেটাই বলছি। এটা মানে একজনকে বলা হয়েছিল যে তুমি এক রাত্রির মধ্যে, তাকে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কোনো একটা কারণে, এটা আমি অতটা ডিটেলসটা বলতে পারছি না তোমায়, এটা আমি আর কি দেখেছিলাম যে কোনো একটা কারণে তাকে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তো রাজা তাকে বলেছিল যে তুমি যদি এক রাত্রির মধ্যে এই বইটা লিখতে পারো, কোনো একটা বই বড় তুমি লিখতে পারো, মানে বড় বড় বই লিখতে পারো, বলতে অনেকগুলো পাতা আছে, সেখানে তুমি যদি একটা বই লিখে দিতে পারো, তাহলে আমি তোমাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দেবো।
তো সেই রাত্রিবেলা ওকে যখন ওখানে রেখে দেওয়া হয়েছিল, ও ভেবেছিল যে এটা ভগবানের দ্বারা সম্ভব নয়, কোনো কারণের জন্য তার মাথায় এই জিনিসটা এসেছিল। তো তখন কি করে, সে স্যাটার্নকে ওরশিপ করতে লাগে, ঠিক আছে। তো তারপরে সেখানে মানে ধরা হয় এটা, যে সেই সময় সে লর্ড তাদের মানে লর্ড স্যাটার্ন আর কি সেখানে এসে উপস্থিত হন এবং তার কাছ থেকে তার সোলটা চান, যে আমি তোমার জন্য বইটা লিখে দিতে পারবো, কিন্তু তোমাকে তার বদলে আমাকে তোমার সোলটা দিতে হবে, ডিল সেটা দিতে হবে। তো সে কি করে, সে তার সোলটা স্যাটার্নকে দিয়ে দেয় এবং তার বদলে স্যাটার্ন তার জন্য বইটা লিখে দেয় এবং সে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যায়। খুব ইন্টারেস্টিং। তো এটা হচ্ছে কোডেক্স গিগাস বা থ্যাংক ইউ। মানে ডেভিলস এই বাইবেল। জিনিসগুলো অনেকে বলতে চায় না, অনেকে বলে এগুলো বললে নেগেটিভিটি বাড়ে, বা অনেকে বললে এটার মধ্যে থেকে নেগেটিভ ভাইব বেরোয়, 5 বেরোয়। হ্যাঁ, বলে একটা কথা আমি আরেকটা তোমাকে বলবো এখানে, এখন পর্যন্ত যেটুকু মানে রিসার্চে জানা গেছে সেটা হচ্ছে যে 10টা পাতা কোডেক্স গিগাসের মিসিং আছে এখন। 10টা পাতা 10টা পাতা পাতা তার মানে কিছু ইম্পর্টেন্ট আছে ওখানে। কিছু ইম্পর্টেন্ট অবশ্যই সেখানে ছিল, হয়তো কেউ তো পড়ে দেখেনি বইটা, না তো মানে ওটাকে এমনি কার্স ধরা হয়, সেই কারণের জন্য সেই ওই দিকে কেউ যায় না। তো সেই কারণের জন্য আর কি ওই 10টা পাতা ওখান থেকে মিসিং আছে। মনে হতে পারে ওখানে এমন কিছু জিনিস লেখা হয় 10টা যেটাতে পাতায়, ক্ষতি হবে বা ক্ষতি হতে পারে, বা কোনোদিন না কোনো কিছু হলো, হ্যাঁ। সেটাকে লোকেরা রিজার্ভ করে নিল বা নিয়ে নিল, হুম। তখন মানুষরা এটা দিয়ে খারাপ কাজও করতে পারে। আমি এটাই দর্শকদের বলতে চাই যে এই যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করলাম বা কিছু, এগুলো কোনো নেগেটিভিটি ছড়ানোর জন্য নয়। না, আর আমার মনে হয় না যে আমরা কোনো নেগেটিভিটি, এটা একটা হেলদি টক হচ্ছে, যেটা যে এরকম হয়, এরকম লেখা হয়েছে বা কিছু। আমার মনে হয় যে দর্শকরা আপনারা কোনোবারও এটাকে এরকম ভাবে ভাববেন না যে পেয়ে গেলে খুব ভালো হয় বা কিছু, এগুলো থেকে দূরেই থাকবেন, আমি বলবো এটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা মানে আমরা আমাদের রিসার্চেতে কি জানতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা, ব্যাস। আমরা কোনো সুপারস্টিশিয়াস ব্যাপার বা কুসংস্কার বা কোনো কিছু ছড়ানোর জন্য আমরা এই পডকাস্টে এইসব নিয়ে আলোচনা করছি না, এটা আমি ক্লিয়ার করে দিতে চাই আর কি দর্শকদের মধ্যে। আপনারা শুধু জ্ঞানের জন্য এটা জানতে পারেন যে আমরা এই জিনিসগুলো আছে আর কি, মানে এই জিনিসগুলো আমাদের সমাজের মধ্যে বা বিরাজ করছে, বা আমাদের আর্থের মধ্যে এত কিছু মানে কি বলবো সিক্রেট জিনিসপত্র আছে। তো আপনারা এইসব জিনিসগুলো থেকে দূরেই থাকবেন। তো এটাই ছিল হচ্ছে কোডেক্স গিগাস। তো সোহম, আমরা শেষের দিকে আছি অনেকটা, এবং ওভার দ্য ফোন একটা ঘটনা তুমি বলেছিলে, যেটা আমি বলেছিলাম যে লাস্টে বলো তুমি, যেটা হচ্ছে যে অ্যাম্বুলেন্সের সাথে নাকি কোনো স্পিরিট বা সেই মানে যদি মারা গিয়ে থাকে তার স্পিরিট তার পেছন করে। এটা আমার ঠিক, তুমি এইটুকু বলে আটকে গেছিলে, যে ঠিক আছে তুমি তাহলে আমাকে অন দ্য স্পট এই ব্যাপারটা একটু বলো, বা এই থিওরিটা কি ব্যাপারে বলবে। হ্যাঁ, তো তুমি তোমার মতো করে স্টার্ট করো। হ্যাঁ, আমি এটাই তোমাকে বলেছিলাম, মানে আর কি এটা আরো বিস্তারিত ব্যাপার আছে, যেটা হচ্ছে যে এক্সপার্টদের মতে আর কি, যে কোনো মরণাপন্ন ব্যক্তিকে যখন তুমি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছ বা তাকে মানে হসপিটালের জন্য নিয়ে যাচ্ছ, যে সে একদম মৃত প্রায় অবস্থায় আছে বা মরণাপন্ন অবস্থায় আছে, তাকে যখন নিয়ে যাওয়া হয় তার সাথে 100 থেকে 200টা স্পিরিট যায়। কেন 100 থেকে 200টা স্পিরিট? হ্যাঁ, এর পেছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে যে জন্ম আর মৃত্যুর মাঝখানে একটা পথ আছে, পোর্টাল যেটাকে আমরা বলি, যেটা দিয়ে মানুষ মুক্তি পায়, মুক্তির পথ যেটাকে বলে। মানে হচ্ছে যেটা দিয়ে, যেমন দেখবে তোমরা তুমি শুনে থাকবে এটা, যে আমাদের ইয়েতে আছে না, যে তার সদ্গতি হলো, যেমন আমরা বলি সে গতি লাভ করলো। গতিলাভটা কি? 13 দিন কাজের পরে, তারপরে তার যখন সমস্ত ক্রিয়া শেষ হয় আর কি, শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হয়, তখন সে নাকি গতি পায়, আমরা বলি। তো গতি পায় কি? সেই গতি পায় হচ্ছে যাওয়ার গতিটা পায়, তার স্পিরিটটা, তার আত্মাটা অন্য ডাইমেনশনে, মানে হচ্ছে সে মুক্তি লাভ করে। আমাদের এই যে সমাজ, আমাদের যে মনুষ্য সমাজ, আমরা মানুষের মধ্যে যে সমাজের মধ্যে বাস করি, জীবন্ত জায়গা, সেই জায়গা থেকে সে মৃত অবস্থাতে সে মারা যাচ্ছে, তারপরে তার স্পিরিটটার কি হচ্ছে, 13 দিনের কাজের ফলে সে একটা গতি লাভ করে, যে সে তার স্পিরিটটা মুক্তি পায়।
তো এখানেও সেই জিনিস, এবং সে যে মুক্তি পাচ্ছে সে কিভাবে যাচ্ছে, সে তো ওইভাবে যেতে পারবে না। সে যখন মারা যাচ্ছে সেই জন্য তো কোনো একটা রাস্তা খুলতে হবে। তুমি যে দরজা দিয়ে বেরোবে, তুমি যে রাস্তায় বেরোবে, সেই জায়গায় তো তোমাকে দরজাটা খুলে বেরোতে হবে, ঠিক আছে? তুমি তো জানলা দিয়ে বেরোতে পারবে না ওরমভাবে, তোমাকে তো দরজা খুলে বেরোতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমাদের যেহেতু এটা একটা আলাদা ডাইমেনশন, ওটা একটা আলাদা ডাইমেনশন, আমরা এই ডাইমেনশনে বাস করি। স্পিরিটদের অন্য ডাইমেনশন আছে যেটা আমরা দেখতে পাই না চোখেতে, কিন্তু আছে। তো ব্যাপারটা হচ্ছে এই যে সেই সময় কি হয়, যে সকল অতৃপ্ত আত্মা যারা অপঘাতে মারা গেছে বা কিছু, তারা কি করে, তারা অপঘাতে মারা যাওয়ার ফলে এই পৃথিবীর মধ্যেই ঘুরতে থাকে। মনে করো আমি তোমায় বলছি যে সাপোজ কোনো মানুষের আয়ু হচ্ছে 70 বছর, 34 বছর বা 30 বছর বয়সে সে কোনো একটা অপঘাতে মারা যাওয়া মানে কি, কোনো অ্যাক্সিডেন্টে মারা গেল বা অকস্মাৎ মৃত্যু, হঠাৎ মৃত্যু হলো, এবং তার তখন স্পিরিটটার কি হলো? সেই স্পিরিটটা তো চাইনি। আমরা তো এই যেটা পড়ে, মানে যেটা আমাদের দেহ, সেটা তো একটা জামা, স্পিরিট তো ভেতরে থাকে। স্পিরিটটা যে বেরিয়ে যাচ্ছে, মানে আমরা জামা চেঞ্জ করার মতো জিনিসটাকে ইয়ে করছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তখন কি হয়, ওই মরণাপন্ন ব্যক্তিটা যখন মারা যাবে, তার মানে কি হচ্ছে, সেই দরজাটা খুলছে, ন্যাচারালি খোলে সেই দরজাটা। কিন্তু অপঘাতে মারা যাওয়ার জন্য কি আকস্মিক মৃত্যু হওয়ার কারণে তখন তো তার যাওয়ার সময় নয়, ভগবান তো সেই জন্য তাকে সেই সময়টা তো ইয়ে করেনি, নির্ধারণ করেনি, এবং সে অকস্মাৎ মারা যাচ্ছে। তো সেই কারণে কি হয়, তার যত মানে মায়া মমতা যত যত কিছু থাকে, বা লোভ বলো বা কিছু, আমি ইয়ে করেই বলছি কথাটা, কারণ হচ্ছে আমাদের একটা টান থেকে যায় না, যেটাকে বলে টান, ঠিক আছে? আমার ছেলের প্রতি টান, বউয়ের প্রতি টান, বা আমার মায়ের প্রতি টান, বাবার প্রতি টান, বা বাড়ির প্রতি টান। তো সে ওখান থেকে ছিটকে বেরোতে পারে না, ওই মায়াটা তাকে আটকে রাখে ওই জায়গার মধ্যে। এই জন্য সাধ্য শান্তিটা করা হয়, সাধ্য শান্তিটা করা হয়, ঠিক আছে? কিন্তু তুমি দেখবে আমাদের অপঘাতে মারা যাওয়ার পরে 3 দিনে কাজ করা হয়, আছে 3 দিনে কাজ করা হয়, ঠিক আছে? পরেও সে পুরোপুরিভাবে বন্ধনমুক্ত হতে পারে না, যতক্ষণ না ভগবান তোমাকে 70 বছর পৃথিবীতে রেখেছেন, মানে তোমাকে 70 বছরই থাকতে হবে। তার আগে যদি তুমি মারা যাও বা তোমার অকস্মাৎ মৃত্যু হয় বা তুমি নিজেকে নিজে শেষ করে ফেলো, তাহলে তোমার স্পিরিট ওখানেই আটকে যাবে, তুমি ওখান থেকে বেরোতে পারবে না, ঠিক আছে? স্বাভাবিক মৃত্যুর জন্য দেখবে, স্বাভাবিক মৃত্যু হলে কোনো কিছু এরকম প্রবলেম হয় না। হ্যাঁ, তুমি তার মানে প্রেজেন্সটা ফিল করতে পারবে 13 দিনের মধ্যে, কিন্তু তারপর থেকে মোটামুটি ঠিক হয়ে যায় ব্যাপারটা। কিন্তু অপঘাতে মৃত্যুতে হয় না। তো আমি ব্যাক টু দ্য টপিক, তো এটা বললাম তার কারণ আছে। কারণ হচ্ছে যে মরণাপন্ন ব্যক্তিটা যাচ্ছে, সেই সময় সে যখন মারা যায়, সেই সময় একটা পোর্টাল ওপেন হয়, ঠিক আছে? এবং এই সব অপঘাতে যে সকল মানুষজন মারা গেছেন, তাদের যে স্পিরিটগুলো, তারা তো এখানে থেকে কষ্ট পায়। এবার মনে করো সে আমাদের বাড়িতে এলো, আমি এখানে কি করলাম, আমি এখানে হাওয়ান করলাম, পূজা আর্চা করলাম, সেখান থেকেও চলে গেল। এবার তার তো থাকার একটা জায়গা দরকার। সে কোথায় থাকে? নালা নর্দমা, অ্যাবান্ডান্ট প্লেস, সেখানে। এখন অ্যাবান্ডান্ট প্লেসগুলো ভেঙে বাড়ি হয়ে যাচ্ছে, তো তারা কোথায় যাবে? তাদেরও তো জায়গা দরকার থাকে। তো তারা মুক্তির জন্য ছটফট করে, ঠিক আছে? তো এইবার ব্যাপারটা হচ্ছে যে তারা যে মানে কষ্ট পাচ্ছে, সেই কারণের জন্য তারা কি করে, তারা যখনই দেখে যে এরকম কোনো একটা মানে রুগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা তার সাথে অ্যাটাচ হয়ে যায়। আমরা চোখেতে দেখতে পাই না, আমাদের আশপাশে প্রচুর স্পিরিটস আছে, ঠিক আছে? তো এবার কি হয়, তখন পোর্টালটা ওপেন হয়, তখন তারা চেষ্টা করে ওই পোর্টাল দিয়ে ঢুকতে। তো সেই কারণের জন্য কোনো মরণাপন্ন রোগীকে যখন অ্যাম্বুলেন্সে করে বা যে কোনো ইয়েতে নিয়ে যাওয়া হয়, শুধুমাত্র অ্যাম্বুলেন্স নয়, যে কোনো ভাবেই তুমি তোমার গাড়িতেও নিয়ে যেতে পারো, যেখানেই করতে পারো, তখন তারা বুঝতে পারে যে এই মানুষটা মারা যেতে পারে। তো সেই কারণের জন্য তার সঙ্গে সঙ্গে 100 থেকে 200টা স্পিরিট, আমি আবার বলছি 100 থেকে 200টা স্পিরিট বা তারও বেশি হতে পারে, সেরকম স্পিরিট যাতায়াত করে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো আজকের নলেজ। তোমার কিছু বলতে চাও আর কিছু? তোমার যদি নলেজে যদি থাকে এমন কিছু জিনিস, যে জিনিসটা তুমি শেয়ার করতে চাও, বা নাকি নেক্সট পডকাস্টে তুমি আরো কিছু শেয়ার করতে চাইছো, কিছু মানে টু বি কন্টিনিউড যদি তুমি রাখতে চাও দর্শকের জন্য রাখতে পারো। হ্যাঁ, এটা আমি চাই যে দর্শকের জন্য কিছু জিনিস কন্টিনিউড রাখতে। ঠিক আছে, তাহলে সেটা সারপ্রাইজ থাকুক। সেটা সারপ্রাইজ থাকবে, সেটা নিয়ে আমাদের কোনো আলোচনা করবো। প্রথমবার পডকাস্ট কে পডকাস্টের সাথে কৌশিকের সামনাসামনি বসে
কত মজা করলে, কেমন খুবই লাগলো? খুবই ভালো লাগলো, একদম নিজের মতো ফিডব্যাক নেওয়া লেগেছে, হচ্ছে, দর্শকদেরকে বলছি একদম নিজের আমি মতো just লেগেছে। একটা ফিডব্যাক নিচ্ছি। ঠিক আছে, একদম নিজের মতো লেগেছে। ঠিক আছে, আমার মনেই হয়নি যে আমি এটা কৌশিকের সাথে প্রথম পডকাস্ট করছি, এটা আমার প্রথম পডকাস্ট। হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে থ্যাংক ইউ টু কৌশিক, যে তুমি আমাকে, একদম না, মানে আমরা নলেজের ভুকা, হ্যাঁ ঠিক আছে, একদম। যেখানে নলেজ পাই সেখানে আমরা চলে যাই। আজকে যেমনি চুচুড়াতে এসেছি। আর হ্যাঁ, তোমার চ্যানেলের ব্যাপারটা একটু বলো, তোমার হ্যাঁ, চ্যানেল। আমার চ্যানেল হচ্ছে প্রেত কাহিনী শর্টস উইথ সোহম। আমি ডেসক্রিপশনে সবকিছুই দিয়ে রাখবো। হ্যাঁ, আপনারা ভিজিট করবেন, অবশ্যই শুনবেন স্টোরিগুলো, হুম। শর্টস দেওয়া থাকবে সেখানে, অনেক ইনফরমেটিভ ভিডিওস আপনারা পাবেন। আর এগেইন থ্যাঙ্কস টু কৌশিক যে আমাকে এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে, যে আমি এখানে আপনাদের সাথে কনভারসেট করতে পারি এইভাবে। তো থ্যাঙ্কস টু হিম। আমিও থ্যাংক ইউ বলতে বাধ্য করি, কারণ তার কাছে যে আমি নলেজ পেলাম আজকে, জিন, 1.5 ফুটিয়া জিন, সরি 1.5 ফুটিয়া জিন, তারপর এই কোডেক্স গিগাসটা, যেটা একটা বাইবেলের মতো, ডেভিল বাইবেল বা এরকম কিছু বাইবেল বলা হয়, এই মানে হসপিটালে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সে, এই ব্যাপারটা আমি জানতামই না। আমার মনে হয় এগুলো আমাদের দর্শকদের অনেকের কাছেই অজানা এই আছে, জিনিসগুলো। অজানা। আজকে যেগুলো স্টোরিটাও আপনি প্রথমে আপনারা শুনলেন, এতক্ষণ থাকার জন্য খুবই ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আমাদের সাথে আছে সোহম, আর ক্যামেরার পেছনে কিংসুক সেন। থ্যাংক ইউ, থ্যাংক থ্যাংক ইউ। ইউ।